গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু মোটিভেশনাল স্টাডিজ। বন্ধুরা, আজ কলকাতা হাইকোর্টে 32,000 প্রাইমারি টিচারের চাকরি বাতিলের যে মামলাটি ছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে দুজন বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে আজ যে মামলাটি ছিল সেটার কি শুনানি হলো সেই সম্পর্কে আজকে আলোচনা করব এবং মামলাটি কোন দিকে গড়াচ্ছে, কি হতে পারে আলোচনা করব। তো এই ঐতিহাসিক মামলাটি শুরু হয় 32,000 প্রাইমারি টিচারের, যখন অভিজিৎ গঙ্গোপাধ্যায় পুরো প্যানেলটাকেই বাতিল বলে ঘোষণা করেছিলেন। তারপরে এরা ডিভিশন বেঞ্চে যায় এবং সিবিআই এর রিপোর্ট সাবমিশন এর একটা কথা আসে, কিন্তু সেটা অন্যদিকে ম্যাটার। আজ যেটা আলোচনা হয়েছে যে 2017 সালে যে নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক অনিয়মের অভিযোগ এই শিক্ষকদের চাকরি বাতিল করা হয়েছিল, এবং আজ যে শুনানিটা ছিল সেটা হচ্ছে অপোজিট পার্টির, যাদের চাকরি পেয়েছিলেন আর কি 32,000, তাদের শুনানি কিন্তু হয়ে গেছে। এরপরে যারা চাকরি পায়নি, যারা অ্যাগ্রিভড পারসন, যারা চাকরি পায়নি, ভিকটিম বলা চলে, তাদের এখন শুনানিটা চলছে। তাহলে এটা কয়েকটা পর্বের মধ্যে চলবে। আজকে শুনানিটা হলো আজকে আপনার ওই দুপুর 2টোর পরে শুনানিটা শুরু হয়েছে। আমি শুনানিটা পুরো দেখেছি, দুপুর 2টোর পরে শুরু হয়েছে। 11 নম্বর কোর্টে আজ শুনানিটা ছিল। এটা অ্যাসাইনমেন্ট ম্যাটার হিসাবে তালিকাভুক্ত করা হয়েছে এবং এর ক্রমিক সংখ্যা ছিল 25। মূল মামলাটি ম্যাটার 873 অফ 2023, যেখানে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ আবেদনকারী এবং প্রিয়াঙ্কা নস্কর রেসপন্ডেন্ট, আরও কিছু মামলা এর সাথে জয়েন্ট ছিল। 105টা টোটাল আবেদন সংযুক্ত করা রয়েছে, যা মামলাটিকে খুবই কিন্তু একটা কমপ্লেক্স ম্যাটার করে তুলেছে। এটা শুনানি কিন্তু একদিনে হবে না বন্ধুরা। আজ যেটা শুনানি হলো এক্সট্রাক্ট আমি পুরো বলে দিচ্ছি, একটু ধৈর্য ধরুন। আর এই আবেদনগুলির মাধ্যমে প্রভাবিত শিক্ষক এবং নতুন চাকরি প্রার্থীরা তাদের বক্তব্য তুলে ধরেছেন। আজকে শুনানিতে যারা ছিলেন, বঞ্চিত চাকরি প্রার্থীদের সওয়াল ছিল, আর প্রভাবিত শিক্ষকদের চাকরি, যাদের চাকরি বলছেন 32,000 চলে যাবে বা যারা চাকরি 32,000 পেয়েছেন, তাদের শুনানি কিন্তু অলরেডি হয়ে গেছে, আমি বলে দিয়েছি। তো এটার বৈধতা নিয়ে প্রশ্নটা উঠছে। তো আজকে বিকাশ রঞ্জন বাবু কিন্তু থাকতে পাননি, উনি পরদিন আসবেন, উনি আর কি তর্ক বিতর্ক করবেন। আর বাকিরা তর্ক বিতর্ক করেছেন এবং যুক্তি ভালোই দিয়েছেন দেখলাম। তো এরপরে বোর্ডের বক্তব্য আসবে। তো উভয় পক্ষের সওয়াল আর কি, যেটা হচ্ছে প্রভাবিত শিক্ষকদের যুক্তি এবং বঞ্চিত চাকরি প্রার্থী, যেটা এখন চলছে আর কি শুনানি। তারপরে কিন্তু বোর্ডের বক্তব্য আসবে, অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবীরা তাদের বক্তব্য পেশ করবেন এবং বিচারপতিদের প্রশ্নের উত্তর দেবেন। তারপরে শুনানিটার সমাধান হবে। তো আজকে যেটা শুনানিটা হলো সেটা বলে তারপরে এটা মামলাটা ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে এবং কি ম্যাটার হলো, কবে কি শুনানি পড়বে, কতদিন লাগবে, আমি সব বলে দিচ্ছি আপনাদেরকে, ঠিক আছে? তো 32,000 আজকে যে শুনানিটা হলো, যেটা মূল এক্সট্রাক্ট আমরা বলছি, প্রথম দিকে সেরকম কিছু ভালো কিছু বিরাট কিছু হয়নি। তারপরে যখন শুনানিটা হলো, 32,000-এর মধ্যে 30,000 সামথিং, অর্থাৎ এক্স্যাক্টলি বলা চলে 30,185 জনকে অ্যাপয়েন্ট করা হয়েছে। তাদের মধ্যে সকলেই কিন্তু আনট্রেন্ড ছিলেন। ওই উকিল যে যুক্তি দিয়েছেন, উনি বলেছেন যে 30,185 জন সকলেই আনট্রেন্ড ছিলেন, এবং যেটা বোর্ড পাবলিশ করে আর কি, এবং তাদের মধ্যে 20,962 জন যে অ্যাপয়েন্টেড টিচার, তাদের মধ্যে 20,962 জন টিচার তাদের সেম মার্কস ছিল ভাইভা এবং অ্যাপটিটিউড টেস্টে সেম মার্কস ছিল। 20,962 জন, সংখ্যাটা খুবই বেশি। ধরুন 32,000 মধ্যে বা 30,185 জনের মধ্যে 20,962 জনের ভাইভা এবং অ্যাপটিটিউড টেস্টে সেম মার্কস। ধরুন যদি ভাইভাতে 2 মার্কস থাকে, অ্যাপটিটিউডেও 2 মার্কস, অর্থাৎ তিনি বলতে চেয়েছিলেন যে অ্যাপটিটিউড টেস্টে কিন্তু হয়নি, ভাইবার মার্কসের ভিত্তিতে এটা করে দেওয়া হয়েছে এবং সেটা মন গড়া নাম্বার দেওয়া হয়েছে, সেটা এখানে একটা স্ক্যাম হয়েছে, উনি উকিল বলতে চেয়েছিলেন কিন্তু। আর যেটা হয়েছে, কিন্তু নোটিফিকেশনে অ্যাপটিটিউড টেস্টের কিন্তু একটা প্রভিশন ছিল। আর একটা ব্যাপার হচ্ছে, 5,216 জন ক্যান্ডিডেটের একাডেমিক স্কোর ছিল <11, এবং ভাইভা এবং অ্যাপটিটিউড টেস্টে তারা পেয়েছে কিন্তু 7-এর বেশি। এইখানে সংখ্যাটা কিন্তু খুবই বেশি। দেখুন, 30,185 জনের মধ্যে যদি 5,216 জন ক্যান্ডিডেটের একাডেমিক স্কোর ছিল 11-র কম,
কিন্তু তারা ভাইবা এবং অ্যাপটিটিউড টেস্টে পেয়েছে 7 বা 7-এর বেশি, 7, 8, 9, 10, 10-এর মধ্যে আর কি। বুঝতেছেন কতটা হাই পেয়েছে ভাইবা এবং অ্যাপটিটিউড টেস্টে। এইখানে একটা দুর্নীতি হয়েছে। আরেকটা জিনিস তিনি তুলে ধরেছিলেন যে ডিস্ট্রিক্ট কোড নাম্বার 3 অর্থাৎ কোচবিহারের সবথেকে লোয়েস্ট নাম্বার গেছে 11 সামথিং, উনি বলছিলেন, এক্সাক্টটা আমার মনে নেই, 11 সামথিং। তো তার থেকেও বেশি নাম্বার যারা, তারা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছে, 7 পয়েন্ট সামথিং আরে অনেক অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে। কিন্তু 11 থেকে বেশি যারা, অর্থাৎ যারা মানে যোগ্য প্রার্থী, তারা কিন্তু অনেকেই অ্যাপয়েন্টমেন্ট পাননি, ওনার এটা বক্তব্য ছিল। আরেকটা প্রথম দিকে যেটা শুনানিটা হচ্ছিল, উনি বলেছিলেন যে অ্যাপয়েন্টমেন্ট মানে পেরিয়ে যাওয়ার পরে অ্যাপয়েন্টমেন্ট ডেট মানে 30 দিন বা 90 দিন, 30 দিন প্রথম পক্ষে, এবং যদি উনি জয়েন না করেন তাহলে 90 দিন এক্সটেনশন দেওয়া হয়। তো 90 দিনের পরেও যে অ্যাপয়েন্টমেন্ট লেটার এসেছে 90 দিনের পরে, তখন তাকে জয়েন করতে দেওয়া হয়নি। তো সেটা নিয়েও একটা আলোচনা চলছে, ওটা এখনও কিছু ম্যাটারটা ফাইনাল হয়নি। আর এই যে বললাম ডিস্ট্রিক্ট নাম্বার, ওটা এখনও শেষ হয় না, যে লোয়েস্ট নাম্বার কত গেছে, কাট অফ কত গেছে, ওটা এখনও ফাইনাল হয় না, কিন্তু ওটা আরও শুনানি হবে, তখন দেখা যাবে। আর বিকাশবাবু মানে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, যে আমাদের জাস্টিস, এই আমাদের মানে অ্যাডভোকেট, উনি কিন্তু আসবেন আগামী দিনে, উনি আসবেন হাইকোর্টে উপস্থিত হবেন ডিভিশন বেঞ্চের সামনে। আর ইউআর ক্যাটাগরিগুলোতে বোর্ড জেনারেল ক্যাটাগরি হিসেবে, এইটা একটা কোশ্চেন ছিল, ইউআর ক্যাটাগরিগুলোকে বোর্ড জেনারেল ক্যাটাগরি হিসেবে কিন্তু ট্রিট করেছে, এবং সেটা রুলের বিরুদ্ধে এবং কনস্টিটিউশনের কিন্তু বিরুদ্ধে। মানে ইউআর ক্যাটাগরি আনরিজার্ভ ক্যাটাগরি হিসাবে সিলেক্ট করতে হবে, যেটা কিন্তু সবাই আনরিজার্ভ, মানে সমস্ত কিছুতেই পিএসসি এসএসসি যাই বলুন, কিন্তু প্রাইমারি ক্ষেত্রে এটাকে জেনারেল ক্যাটাগরি হিসাবে চিহ্নিত করা হয়েছে বলে এখানে উনি বলেছেন যে এখানে সবাইকে সুযোগ দেওয়া হচ্ছে না, ইউআর হলে সবাইকে সুযোগ দেওয়া হতো। এটাও আরও এক্সটেনশন বোঝা যাবে ভালো করে যে কবে শুনানি হচ্ছে। তো মেন ব্যাপার হচ্ছে, আর একটা ছিল যে গভর্নমেন্ট একটা সিলেকশন প্রসেস প্রাইমারিটা, এটা একটা প্রাইভেট সংস্থা এবং প্রাইভেট পার্টি দিয়ে, এবং প্রাইভেট একজন পার্সন যিনি গভর্নমেন্টের কোনো যুক্ত নয়, থার্ড পার্টি দিয়ে কিন্তু এটা অ্যাপয়েন্টমেন্ট প্রসেসটা করানো হয়েছে পুরোটাই। এটা উনি পুরো ডকুমেন্ট প্রসেস মানে দিয়ে দেখিয়ে দিয়েছেন, পেশ করে দেখিয়ে দিয়েছেন। তো এটার থেকে বোঝা যাচ্ছে যে দুর্নীতি তো কিছুটা হয়েছে। তো এটার থেকে পুরোটা প্যানেল বাতিল হবে কিনা সেটা রায় তো পরে আসবেনি, জাজরা দেবেনি। এটার থেকে বোঝা যাচ্ছে যে দুর্নীতি কিছুটা হলেও হয়েছে, কম নাম্বারের প্রার্থীরা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে। সেটা এখনও ফাইনাল না হলেও পরদিন ওনার কাছে ডকুমেন্টস আছে, আমি যেটা বুঝতে পারলাম শুনানিটা দেখে, 3 ঘন্টার বেশি শুনানি ছিল, 2টোর পরে শুরু হয়েছিল। তো ওনার কাছে ডকুমেন্টস আছে, যিনি অ্যাডভোকেট আর কি যুক্তি দিচ্ছিলেন জাজদের সামনে, তো উনি পরদিন আশা করছি পেশ করেই দেবেন যে কম নাম্বার পাওয়া প্রার্থীরা, মানে কাট অফের থেকে কম নাম্বার প্রার্থীরা পাওয়া কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, এবং কাট অফের থেকে বেশি নাম্বার পাওয়া প্রার্থীরা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাননি। তো সেটা নিয়ে এখন যুক্তিতর্ক চলছে, তো দেখা যাক এটা কি করা হয়। আর ওএমআর কেসটা তো আছেই, ওএমআর কেস তো অনেক পাওয়া যায়নি এখনও, দেখা যাক যদি ওটা পেশ করতে পারেন ওনারা, সিবিআই তো রিপোর্ট দেবেই। আর একটা কথা হচ্ছে তাহলে, আর দেখা যাক এটা কি হয়, পুরো প্যানেল বাতিল হয় যে যেটা অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন সেটা থাকে, নাকি যারা যারা দুর্নীতি করেছে তাদেরকে যদি ধরতে পারা যায় কোনোভাবে, তাদেরকে সাসপেন্ড করা হবে বা তাদেরকে চাকরি থেকে ছাঁটাই করে দেওয়া হবে, সেটা পরের প্রসেস। কিন্তু আপাতত যে শুনানি চলছে সেটার ভবিষ্যৎ কোন দিকে যাবে সেটা আমরা একটু আলোচনা করে দিই। এটা কিন্তু এরপরে চূড়ান্ত নিষ্পত্তির দিকে এগোচ্ছে। বঞ্চিত চাকরি প্রার্থীদের সওয়াল শেষ হতে প্রায় 2 থেকে 3টে শুনানির দিন লাগতে পারে, 2 থেকে 3টে, আমি বলছি 3 থেকে 4টে দিনও লাগতে পারে। আজকে যে শুনানিটা দেখলাম আমি, 3 থেকে 4টে শুনানির দিন লাগবে, এবং বোর্ডের জবাব এবং অন্যান্য প্রক্রিয়া শেষ হতে আরও কয়েকটি দিন সময় লাগবে। তো এটা যদি আর তাড়াতাড়ি হতো, কিন্তু সব মিলিয়ে আগামী 5-6টি শুনানি বা 6-7টি শুনানির মধ্যে মামলার নিষ্পত্তি কিন্তু হয়ে যাওয়ার আশা আছে। তবে বন্ধুরা, শুনানির তারিখগুলো তার পরপর দিন দেয় না, শুনানি একটা দিন গ্যাপ করে দেয়, মানে কয়েকদিন করে গ্যাপ থাকে, তারপরে শুনানির ডেটটা দেওয়া হয়, মানে পরের হিয়ারিং ডেটটা কবে দেবে সেই ডেটটা দেওয়া হয়। তাহলে পুজোর ছুটির আগে চূড়ান্ত শুনানি আসবে বলে আশা করা যায় না। আর আরও পলিটিক্যাল ব্যাপার আছে, আমি সেসব নিয়ে আলোচনা করছি না, কিন্তু পুজোর আগে আসবে বলে আশা করা যায় না। ইভেন মার্চ মানে 2026-এর মার্চ বা এপ্রিলের সময়ও আসে কিনা দেখা যাক, সেটা পরের কথা। তো 32,000 শিক্ষকের এটার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই শুনানি পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা একটা বড় প্রভাব তো ফেলবেই। একদিকে 32,000 যে অ্যাপয়েন্টেড টিচার, যারা সিলেকশন প্রসেস পুরো পের করে ওনারা এখন চাকরি করছেন, ওনাদের ভবিষ্যৎ ঝুঁকির মুখে।
অন্যদিকে হাজার হাজার যারা যোগ্য প্রার্থী তারা অ্যাপয়েন্টমেন্ট পাননি বলে দাবি করছেন, তাদের ভবিষ্যৎ তারা আশায় দিন গুনছেন। এখন দেখার বিষয় যে কোন দিকে এই মামলাটা এগোয়, কোন দিকে যায়, পরবর্তী শুনানিতে বোঝা যাবে কিছুটা। তো এখনও কিন্তু শুনানি বন্ধুরা লাগবে, কয়েকটা শুনানি হলে তবে পুরো ম্যাটারটা ক্লিয়ার হবে যে কোন দিকে যাচ্ছে। তো এটা কিন্তু খুবই সবার মধ্যে একটা বুক ঢিপ ঢিপ ব্যাপার। খুবই কেউ আশায় দিন গুনছেন, কেউ চিন্তায় দিন গুনছেন। তো যাই হোক বন্ধুরা, সবার এই ম্যাটারটার দিকে নজর থাকবে, পরের শুনানির দিকে আমাদের নজর থাকবে। আপনারা আরও আপডেট পেতে হলে, আরও বিভিন্ন বিষয় নিয়ে আমি ভিডিও করছি, আরও আপডেট পেতে হলে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটা মানে ক্লিক করে রাখুন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা একটা লাইক করে দেবেন, আর ভিডিওটা আরও যদি ভালো মানে যদি লেগে থাকে আপনাদের আরও শেয়ার করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা।